আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 2 অর্থাৎ সমবৃত্ত ভূমিক কোণক এবং গোলক সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। সবার প্রথমে আমাদেরকে বলল একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা 24 সেন্টিমিটার এবং আয়তন 512 পাই ঘন সেন্টিমিটার। হেলানো উচ্চতা কত? প্রিয় শিক্ষার্থীরা, সমবৃত্ত ভূমিক কোণক আসলে কোনটা? এই যে আমি যে এখন যে চিত্রটা আঁকতেছি এইরকম দেখা যায় সমবৃত্ত ভূমিক কোণক। সমবৃত্ত ভূমিক কোণকটা দেখতে এইরকম। যে অনেক সময় বাচ্চাদের জন্মদিন পালন করার সময় যে মাথার মধ্যে একটা টুপির মতো দেয় এরকম, তো এটা বা যে আমরা তাবু যখন গাড়া হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো সমবৃত্ত ভূমিক কোণক, তো এই কোণকের উচ্চতা, হ্যাঁ, উচ্চতা দেওয়া আছে 24 সেন্টিমিটার। এই সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন দেওয়া আছে 512 পাই। হেলানো উচ্চতা কত? হেলানো উচ্চতা মানে এটা, এই যে এটাকে বলা হয় হেলানো উচ্চতা। এই যে হেলানো উচ্চতা, এই হেলানো উচ্চতাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা হয়, যার পূর্ণরূপ হচ্ছে ল্যাটারাল হাইট। হেলানো উচ্চতা, ল্যাটারাল হাইট। তো আমাদেরকে বলছে এই এল এর মান কত, এটা তোমরা বের করো। আমরা এখন যেই কাজটা করব, যেহেতু এখানে সমবৃত্ত ভূমিক কোণকের আয়তনের মান দেওয়া আছে, আমরা সমবৃত্ত ভূমিক কোণকের আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণকের আয়তনের সূত্র। আর এখানে মান দেওয়া আছে, আমরা সমান চিহ্ন দিয়ে মান বসাই দিব, ব্যাস। এটা হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন নির্ণয় করার সূত্র। এটা হচ্ছে আয়তন, ব্যাস, মাঝখানে সমান চিহ্ন। এবার আমরা এখান থেকে মান বের করে ফেলবো, যদিও এখান থেকে এল এর মান বের হবে না। আমি একটু বলে দিই, ধাপগুলো একটু বলি। সর্বপ্রথম আয়তনের সূত্র লিখব, আয়তনের মান লিখব। এবার কি করব, এখান থেকে আমি কি বের করতে চাই? যেহেতু আমি এল এর মান বের করতে চাই, এল এর মান বের করার নির্ণয় করার সূত্র হচ্ছে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখন এইচ মানে উচ্চতা, তো উচ্চতা তো আছে 24, আমি 24কে স্কোয়ার করে দিব। কিন্তু আর এর মান কি আমার জানা আছে? আর এর মান জানা নাই। তো এই যে আর এর মান, তো আর এর মানটা যেহেতু আমাদের জানা নাই, তাহলে আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে আর এর মানটা নির্ণয় করা। তো আমরা এই যে এখানে যে সূত্রটা বসাবো, এখান থেকে মূলত আমাদের টার্গেট থাকবে আমরা যেন আর স্কোয়ারকে নিয়ে এসে পড়তে পারি। আর স্কোয়ারকে নিয়ে আসলেই আমরা এখান থেকে বসাই দিব, আমাদের এল এর মানটা নির্ণয় হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখন যেই কথা সেই কাজ। আমরা এখন এল এর মান নির্ণয় করার উদ্দেশ্যে আমরা এখন লিখতেছি আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মান কত? 512 পাই। আমরা এখন বলতে পারি দুই পক্ষ থেকে এই পাই বাদ যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে 1/3, এই 1/3 এখানে গুণ ওই সাইডে যাবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই তো বাদ দুই দিক থেকেই, আর স্কোয়ার এইচ ইকুয়াল টু এই যে 512, এই 1/3 এখানে গুণ, 1/3 ওই সাইডে কি হবে? ভাগ। আচ্ছা, 1/3 ওই সাইডে যখন ভাগ হবে, ভাগ উল্টালে কি হয়? গুণ। ভাগ উল্টালে কি হয়? গুণ। তো ভাগ উল্টায় যখন গুণ হবে, ভাগের পরে যেটা আছে সেও উল্টায় যাবে। সহজ কথা আমি একটু লিখে দেখাই, ভাগ 1/3, 1/3 এখানে গুণ, ওই সাইডে ভাগ হবে। এখন এই ভাগটা উল্টালে কি হবে প্রিয় শিক্ষার্থীরা? ভাগটা উল্টালে গুণ হবে, 1/3 উল্টায় শুধু 3 হবে। আচ্ছা, এখন দেখেন এই যে এইচ, এইচ এর মান তো আমরা জানি, তাই না? এইচ এর মান আমাদের জানা আছে না? এইচ এর মান আমরা জানি 24। এই এইচ এখানে গুণ ওই সাইডে গিয়ে ভাগ হবে, এই এইচ এখানে গুণ ওই সাইডে গিয়ে ভাগ হবে। তো এখন দেখেন 3 24-এর মধ্যে 8 বার যায়, 3 8 24, 8 দিয়ে আবার 512কে ভাগ করা যায়। আমি একটু ক্যালকুলেটরের মধ্যে আপনাদেরকে দেখাই, এই যে ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই। 512কে আমরা ভাগ করব 8 দ্বারা, তাহলে কত হয়? 64। তার মানে 64 বার যায়। 3 24-এর মধ্যে 8 বার যায়, 8 512-এর মধ্যে 64 বার যায়। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 64, আর স্কোয়ার ইকুয়াল টু 64। আচ্ছা, ওকে, ফাইন। তো এখন দেখেন আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল এল এর মান বের করা। এল এর মান নির্ণয় করার সূত্র কি? √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আমরা এখন এইচ এর মান জানি 24, তাহলে 24 স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এবং পুরোটার মান জানি আমরা, আর স্কোয়ার 64, আর স্কোয়ার মান কত? 64। আচ্ছা, তো এখন আমরা 24কে স্কোয়ার করব। এই যে আমরা এখন 24 গুণ 24 কত হয়? 576, 576 যোগ 64, তাহলে 576-এর সাথে 64-কে আমরা যোগ করব। এখন 576-এর সাথে যোগ করব 64, কত হয়? 640, 640-কে রুট করে দিব, 640-কে রুট করে দিব। 25.298
যদি আমরা 2 ঘর নিতে চাই তাহলে 9-এর সাথে 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, 2-এর 1 3, তাহলে 25.30, 25.30। এল এর মান কত? 25.30। এল এর মান কত? 25.30। প্রিয় শিক্ষার্থীরা কিভাবে করে করলাম? আয়তনের সূত্র, আয়তনের মান, দুই দিক থেকে পাই বাদ, 1/3 ওই সাইডে গিয়ে গুণ, হ্যাঁ এখানে আর কি 1/3 ওই সাইডে গিয়ে উল্টায় গেল, উল্টায় গিয়ে ইন্টু 3। এবার এইচ এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ, কাটাকাটি করে আর স্কোয়ার মান 64। এল এর মান নির্ণয়ের যে সূত্র সেখানে মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম 25.30। তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে 25.30 খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলল নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোণকের উচ্চতা 10 সেন্টিমিটার। আচ্ছা 10 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 5। ব্যাস যদি হয় 10 তাহলে ব্যাসার্ধ কত? 5। কোণকের উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে এই যে উচ্চতা 10 তার মানে এটা এইচ, আর এখানে ব্যাসার্ধ হবে 5, অর্থাৎ আর এর মান 5, তাহলে এইচ এর মান 10, আর এর মান 5। আমাদেরকে বলছে হেলানো উচ্চতা বের করো, হেলানো উচ্চতা অর্থাৎ এল মান কত বের করবো কিভাবে করে? √h² প্লাস আর স্কোয়ার। তো এখন এইচ এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার, আর এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে কত হয়? 100 আর 25 125। 125 মানে কি আমরা বলতে পারি যে 5 25-এ 125, 5 25-এ 125, 25কে রুট করলে 5 হয়, আর এই 5 রুটের ভিতরেই থাকবে, তার মানে 5√5, 5√5। তাহলে আমরা বলতে পারি এই কোণকের হেলানো উচ্চতা হচ্ছে 5√5, তাহলে 5√5 খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে হেলানো উচ্চতা বের করা হয়ে গেল। এবার বলছে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, এল প্লাস আর যদি আমরা লিখি, হ্যাঁ পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে সূত্র কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল, পাই আর ইন্টু এল প্লাস আর। আচ্ছা তো এখন দেখেন এই যে পাই মানে তো পাই বুঝলাম, আর আর মানে কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে? 5, যেহেতু ব্যাস 10 তাহলে ব্যাসার্ধ 5, তাহলে আমি যদি লিখি এখানের মধ্যে আর, আর মানে 5, এল, এল মানে কি? হেলানো উচ্চতা, ইতিমধ্যে হেলানো উচ্চতা আমরা বের করেছি 5√5, তাহলে এল এর মান 5√5, আর আর এর মান কত? 5। প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন 5√5 আবার 5, তাহলে এখান থেকে 5 কমন নেওয়া যায়, ব্র্যাকেটের ভিতর থেকে 5 কমন নেওয়া যায়, এই যে আমি কমন নিলাম, এই যে মাত্র কমন নিলাম, তাহলে আমি যদি 5 কমন নেই 5 দিয়ে ভাগ করলে √5, 5 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে, তাহলে কত হয়? 5 5 25, পাই পাশে ব্র্যাকেটের মধ্যে √5 প্লাস 1, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, আমরা মানগুলো বসাইলাম, এবার ব্র্যাকেটের ভিতর থেকে কমন নিলাম, 5 5 25 পাই, তাহলে 25 পাই ইন্টু √5 প্লাস 1, তাহলে আমরা বলতে পারি তো এখানে 25 ইন্টু √5 প্লাস 1, হ্যাঁ 25 পাই ইন্টু √5 প্লাস 1, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো আমাদের এই প্রশ্নে কি বলল? এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার মানে সিলিন্ডারের ভিতরে ফাঁকা, সিলিন্ডারের ভিতরে ফাঁকা, ফাঁপা সিলিন্ডার। তো এই যে সিলিন্ডারের ভিতরে ফাঁকা এরকম একটা সিলিন্ডার নেওয়া হলো, এবার ওই সিলিন্ডারের ভিতরে একটি নিরেট কোণক রাখা হলো, একটি ফাঁপা সিলিন্ডার যেই সিলিন্ডারের ভিতরে ফাঁকা সেই সিলিন্ডারের ভিতরে একটা কোণক রাখা হলো এবং সেই কোণকটা নিরেট কোণক, নিরেট মানে ফাঁকা না, তাহলে কোণকের ভিতরে ফাঁকা না। আপনি যদি একটা চিন্তা করেন কোন আইসক্রিম, এটা যদি চিন্তা করেন সবচেয়ে ভালো একটা উদাহরণ হয় কোন আইসক্রিম, এই কোন আইসক্রিম কিন্তু একটা কোণক, তো এখন কোন আইসক্রিমের ভিতরে কি ফাঁকা থাকে? না, পুরোটা ভরাট করা থাকে। তো যখন ভিতরে পুরোটা ভরাট করা থাকে তখন তাকে বলা হয় নিরেট। অথবা স্কুলে যখন আপনারা ওই যে বাৎসরিক যেই সাংস্কৃতিক আর কি খেলাধুলার যে প্রতিযোগিতাটা হয় বাৎসরিক খেলাধুলার, তো সেখানের মধ্যে যখন ওই যে গোলক নিক্ষেপের জন্য বা চাকতি নিক্ষেপের জন্য যে লোহার খণ্ডটা আপনার হাতে দেয় ওটা কিন্তু খুব ভারী হয়, সাইজে ছোট কিন্তু খুব ভারী, কেন? ওটার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না, পুরাটা ভরাট করা থাকে। তো যখন কোনো জিনিসের ভিতরে ভরাট করা থাকে তখন তাকে বলা হয় নিরেট, তাকে কি বলা হয়? নিরেট, ভিতরে পুরোপুরি ভরা,
কোনো ফাঁকা জায়গা নাই, ভিতরে পুরোপুরি ভরা, এটাকে বলা হয় নিরেট। আর ভিতরে ফাঁকা, এটাকে বলা হয় ফাঁপা। তাহলে ফাঁকা থাকলে কি বলা হয়? ফাঁপা। আর ভরাট করা থাকলে কি বলা হয়? নিরেট। তো এখানে বলা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, একটা সিলিন্ডার, হ্যাঁ একটা সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে ফাঁকা। এবার সিলিন্ডারের ভিতরে একটা কোনক রাখা হচ্ছে, যেই কোনকটা পুরোপুরিভাবে ভরা, কোনকটা পুরোপুরিভাবে ভরা। সিলিন্ডারটা ফাঁকা ছিল কিন্তু কোনকটা কিন্তু ফাঁকা না, কোনকটা পুরোপুরিভাবে ভরা, হ্যাঁ পুরোপুরিভাবে ভরা। আচ্ছা, তো আমাদেরকে বলছে কোনকটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনকের ভূমি এটা কিন্তু বৃত্ত, কোনকের ভূমিটা কিন্তু বৃত্তাকার, কোনকের ভূমিটা বৃত্তাকার। তো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তো যদি ভূমির ক্ষেত্রফল বের করতে হয় তাহলে পাই আর স্কোয়ার দিয়ে বের করতে হবে। তাহলে আর মানে ব্যাসার্ধ, তাহলে আমার এখন ব্যাসার্ধ জানা দরকার। আমি কি ব্যাসার্ধ জানি? জানি না। একটু চিত্রের দিকে তাকাই, চিত্রে কি দেওয়া আছে আমি একটু বড় করে দেখাই। চিত্রে কি দেওয়া আছে? চিত্রে দেওয়া আছে যে এই যে দেখেন, এই যে 12 দিয়ে দাগ দিয়ে এই পর্যন্ত আনা হয়েছে, যে দেখেন এই দাগটা এই পর্যন্ত, তার মানে উচ্চতাকে বোঝানো হচ্ছে। এই যে উচ্চতাকে বোঝানো হচ্ছে, যে উচ্চতা হচ্ছে 12, অর্থাৎ এইচ এর মান 12। আর এই যে দেখেন 13 এখানে দাগ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? 13 এখানে দাগ দিয়ে এটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হেলানো উচ্চতা। 13 এখানে দাগ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হেলানো উচ্চতা। আপনারা ইতিমধ্যে হেলানো উচ্চতা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তো এই যে কোনকটা, এই কোনকের উচ্চতা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এইচ। আর কোনকের হেলানো তলের উচ্চতা অর্থাৎ এল, এল এর মান 13। আমাকে বলছে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো, ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হইলে ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ কোনটা? এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে এই দূরত্বটা, এটাকে বলা হবে ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থী, এখন একটু খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আমার যে এতটুকুর মান দরকার, প্রশ্নে উচ্চতা দেওয়া আছে, প্রশ্নে হেলানো তলের উচ্চতা দেওয়া আছে, শুধু এইটার মানটা নাই। আমি কি বলতে পারি না এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে? এই যে আমি যে মাত্র রং করতেছি, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন, আমি যে মাত্র রং করতেছি এই জায়গাটা, এটাকে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এখানে সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এটার মান 12, এটার মান 13, এটার মান কত? আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা অবলম্বন করতে পারি। 13 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস এখানে যে আর স্কোয়ার, এই যে এটাকে আর বলতেছি আর স্কোয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে 169, 12 12 144, আর এখানে আর স্কোয়ার। 169 থেকে 144 বিয়োগ করলে হয় 25, তাকে আমরা রুট করব, তাহলে আর এর মান পাবো। তাহলে আর এর মান 5, আর এর মান কত? 5, আর এর মান কত? 5। তাহলে আর এর মান যদি 5 হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পাই 5 স্কোয়ার, অর্থাৎ 25 পাই, 25 পাই। তো পাই এর মান 3.1416 বসায় দেন, দেখেন রেজাল্ট কত আসে। আমরা বসাই দিই, 25 ইন্টু 3.1416 কত আসে? 78.54, 78.54। তাহলে এই যে 78.54 আসলো, এটা আমরা এখন দেখব কোন অপশনটাতে রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে 78.54 এই ক নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন 11 নম্বর প্রশ্ন। এবার কি ওটাকে 540 বলে দিয়েন না, ওই যে শেষে শূন্য আছে ওটার কোনো মূল্য নাই। তাহলে 78.54 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এই ক নাম্বার অপশনটা, এই ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার আমরা যাব 11 নম্বর প্রশ্নে। এখন আমরা যাব 11 নাম্বার প্রশ্নে। এখানে বলছে 6 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট এবং 10 সেন্টিমিটার হেলানো উচ্চতা বিশিষ্ট কোনকের আয়তন কত? আচ্ছা, কোনকের আয়তন জানতে চাই। তো কোনকের আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলা আছে 6, তাহলে 6 স্কোয়ার দিব, এইচ, এইচ মানে উচ্চতা, এইচ মানে উচ্চতা। এখন কথা হচ্ছে এখানে আমাদেরকে হেলানো উচ্চতা দেওয়া আছে 10, তার মানে এটা ঘুরাইয়া দিচ্ছে, আমাদেরকে একটু কাজ করতে হবে, একটু কাজ করে নিতে হবে। হেলানো উচ্চতা আপনারা সবাই জানেন, হেলানো উচ্চতা এল, এটার মান আমরা বের করি √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দ্বারা। তো এল এর মান দেওয়া আছে 10, এই যে হেলানো উচ্চতা 10, হেলানো উচ্চতা 10, তাহলে এল এর মান 10, রুট এইচ আমি জানি না, আর এর মান তো জানি, আর এর মান তো জানি, আর এর মান 6, তাহলে 6 স্কোয়ার। আচ্ছা, একদিকে রুট, তাকে যদি আরেক পাশে নিয়ে আসেন স্কোয়ার হয়ে যাবে,
একদিকের রুট আরেকদিকে নিয়ে আসেন, স্কোয়ার হয়ে যাবে। 10কে স্কোয়ার করলে 100 হয়। আচ্ছা, 6 স্কোয়ার 36, 36কে এই পাশে আনেন, মাইনাস হয়ে যাবে। 36কে এই পাশে আনেন, মাইনাস হয়ে যাবে। তাহলে ওই পাশে থাকবে এইচ স্কোয়ার। 100 থেকে 36 বিয়োগ করলে 64, এইচ স্কোয়ার। 8 স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে 8 ইকুয়াল টু এইচ। 8 ইকুয়াল টু এইচ। একটু কাজ করে নিতে হবে, হ্যাঁ, এখানে সূত্রটাই মূল ফ্যাক্টরটা, সূত্রটাই মূল ফ্যাক্টর। তো আমাকে এখানে ভূমির ব্যাসার্ধ দিছে, তার মানে আর এর মান, হেলানো উচ্চতা অর্থাৎ এল এর মান, জানতে চেয়েছে কোনকের আয়তন। তো কোনকের আয়তন বের করতে গিয়ে আমার লাগবে এইচ, এল না এইচ। তো এইচ আমি আনতে পারি কোথা থেকে? এইচ আমি আনতে পারি কোথা থেকে? এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা ব্যবহার করে আমি এইচ এর মান নিয়ে আসছি 8। এই যে আমি এইচ এর মান 8 পেলাম, আমি এখন এই মানটাকে ব্যবহার করে দিব। আমি এখন এই মানটাকে এখানে ব্যবহার করে দিব। এই যে এইচ এর মান 8, এইচ এর মান 8। ওকে, 6 6 কত? 6 6 36, 6 6 36, ঠিক আছে। 6 স্কোয়ার অর্থাৎ 36, 6 স্কোয়ার অর্থাৎ 36, 3 12 36, 3 12 36, 8 12 96, 8 12 96, পাশে পাই, এই যে পাশে পাই। তাহলে আয়তন 96 পাই, আয়তন 96 পাই। তাহলে 96 পাই এখানে কোথায় আছে? 96 পাই ঘন সেন্টিমিটার, ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 12 নম্বর প্রশ্ন। কোনকের ভূমির ব্যাসার্ধ 6, উচ্চতা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ 6, তাহলে উচ্চতা 12, আমরা বুঝে গেছি, এই তো বুঝে গেলাম। এ বলছে আয়তন কত? এটা সহজ, এটা সহজ। 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর তো 6, আর তো 6, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36। এবার এইচ উচ্চতা 12। এখন দেখেন 3 36 মধ্যে 12 বার যায়, 12 12 144, তার সাথে পাই গুণ, তাহলে 144 পাই, 144 পাই। এখন এখানে 144 পাই নাই, তাহলে কোনো ভুল করলাম না? চলেন ক্যালকুলেটরে চলে যাই। 144 পাই, পাই মানে 3.1416, রেজাল্ট আসে 452.3904, 452.3904। তো 352.393939, এই যে খ নাম্বার অপশনে আছে 452.39 প্রায়। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বার অপশনটা। এবার 13 নম্বর প্রশ্নে চলে যাই। একটি গোলকের ব্যাস দেওয়া 8, তাহলে ব্যাসার্ধ হবে 4, ব্যাসার্ধ হবে 4। এবার আমাদের কাছে তারা পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চায়। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তো ব্যাসার্ধ তো 4 হবে, ব্যাসার্ধ কত? 4। তো 4কে স্কোয়ার করলে কত হয়? 16। তাইলে আমরা বলতে পারি এই যে আর মানে 4, যেহেতু ব্যাস দেওয়া 8, তাহলে ব্যাসার্ধ 4, 4কে স্কোয়ার করলে হয় 16, পাইটা পাশে বসলো, 4 16 64 পাই, তাহলে 64 পাই, 64 পাই। এটা খ নাম্বার অপশনে রয়েছে। একটি গোলকের পরিধি, পরিধি 4 পাই, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীরা, গোলকের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চাইছে, গোলকের পরিধি 2 পাই আর, মান দেওয়া আছে 4 পাই। আমরা জানি গোলকের পরিধি নির্ণয়ের সূত্র 2 পাই আর, আর এখানে দেওয়া আছে পরিধি 4 পাই, দুই পাশ থেকে পাই বাদ, আর এর মান হবে 2, কারণ এই 2 ওই সাইডে ভাগ হয়ে 2, আর এর মান 2, আর এর মান 2। আচ্ছা, আর এর মান যখন 2, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চাইছে, সূত্র হলো 4 পাই আর স্কোয়ার। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আমরা এই মাত্র আর এর মান 2 পেয়েছি, আমরা এই মাত্র আর এর মান 2 পেয়েছি। 2কে স্কোয়ার করলে হয় 4, পাশে পাই বসলো, তাহলে 4 4 16 পাই, 16 পাই, 16 পাই আমরা দেখতেছি এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, 16 পাই বর্গ সেন্টিমিটার। এবার 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে 8 সেন্টিমিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ 4, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এই মাত্র আমরা এইরকমভাবে কিন্তু আমরা অঙ্কটা করে আসছি, যে এই যে উপরে, এই যে উপরে গোলকের ব্যাস, তাই না? তাহলে গোলকের ব্যাস দেওয়া 8, তাহলে ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ কত? 4, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঘনজ্যামিতির এই চ্যাপ্টারে আপনাদের যখন সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্তে থাকবে, আপনারা অঙ্কগুলো অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে রেজাল্ট বের করে ফেলতে পারবেন। সূত্র ভালো করে আয়ত্তে আছে, রেজাল্ট দ্রুত বের হয়ে যাবে। আচ্ছা, তো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তো এখানের মধ্যে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে 4, ব্যাসার্ধ কত হবে? 4, যেহেতু এখানে ব্যাস দেওয়া 8,
তাহলে ব্যাসার্ধ 4, 4কে স্কোয়ার করলে কত হয় 16, 4কে স্কোয়ার করলে কত হয় 16, 4 ষোলং 64, 4 ষোলং 64, তাহলে 64 পাই, 64 পাই, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 16 নাম্বার প্রশ্ন, এখানে ব্যাস দেওয়া, গোলকের আয়তন জানতে চায়। গোলকের আয়তন, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে 3, ব্যাসার্ধ হবে কত 3, কারণ ব্যাস 6, তাহলে ব্যাসার্ধ 3, তাহলে 4/3 ইন্টু পাই 3 কিউব। আচ্ছা 3 দিয়ে 3 কিউবকে কাটলে 3 স্কোয়ার হয়, কারণ 3 কিউব মানে 3টা 3, 3 কিউব মানে 3টা 3, তো আমি যদি একটা 3 কেটে দিই তাহলে আর 2টা 3 থাকে, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, কত কত 9, তাহলে 4 নং 36 পাই, 4 নং 36 পাই, তাহলে ফলাফল 36 পাই, 36 পাই এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে আয়তন। 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন 36 পাই ঘন সেন্টিমিটার। যখন আয়তন বলে তখন ঘন শব্দটা আসে। এবার 17 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 17 নম্বর প্রশ্নে আমরা দেখতেছি এখানে বলাই আছে ঘনক গোলক। এই যে একটা বাক্সটা দেখা যাচ্ছে, বাক্স বক্স, এটা হচ্ছে ঘনক, আর ভিতরে একটা বল রাখা আছে, এটা হচ্ছে গোলক। তাহলে ঘনকের ভিতরে গোলকটা রাখা আছে। এখানে বলা আছে গোলকের ব্যাস আর ঘনকের এক ধার তারা পরস্পর সমান। গোলকের ব্যাস আর ঘনকের এক ধার তারা পরস্পর সমান এবং তাদের মান 6। এটার মানে হলো আমরা যেই গোলকটা এই ঘনকের ভিতরে রেখেছি সেই গোলকটা ওই বক্সের মধ্যে রাখার কারণে এটা একদম চারিদিক দিয়ে পুরো আটকায় গেছে। পুরো আমি যখন এটাকে রাখলাম, এমন না যে বক্সের ভিতরে এই বলটাকে খুব ভালো করে জোরে জোরে নাড়ানো যাইতেছে, না, নাড়ানো যাবে কখন? যখন বক্সের ভিতরে, যখন বলটা বেশি ছোট কিন্তু বক্স বড়, তখন ভিতরে অনেক বেশি জায়গা ফাঁকা, তখন বলটা চারিদিকে আমি যেহেতু বক্স নাড়াচাড়া করি, বল চারিদিকে নাড়াচাড়া করতে থাকবে, শব্দ শোনা যাবে। কিন্তু এখানের মধ্যে ঘনক আর গোলক পরস্পর সমান, মানে একদম এঁটে গেছে। ঘনকের ভিতরে গোলকটা পুরোপুরি চারিদিক দিয়ে আটকায় গেছে, যার কারণে মনে করেন যে এটাকে আপনি বক্সকে নাড়াইলেও বলটা নড়বে না, কারণ সে একদম টাইট হয়ে আটকায় গেছে। বাক্সের ভিতরে গোলকটা টাইট হয়ে চারিদিকে আটকায় গেছে, যার কারণে এটা নড়বে না। তো এই জন্য বলতেছে গোলকের ব্যাস, গোলকের ব্যাস মানে কি, যে একদম মাঝ বরাবর জায়গাটা গোলকের ব্যাস, গোলকের ব্যাস আর ঘনকের এক ধার, ঘনকের এক বাহু এক ধার, এখানে ধার বলতে মূলত বাহুকে বোঝানো হচ্ছে। ঘনকের এক বাহু আর গোলকের ব্যাস পরস্পর সমান। আমি যদি এমনি বোঝানোর জন্য বলি, মনে করেন এটা একটা বর্গ, একটা ঘনক, এটার মধ্যে আপনি এই যে এমনভাবে বলটাকে রাখা হয়েছে যে সে চারিদিক দিয়ে একদম পুরো এঁটে গেছে, একদম ঠিকভাবে এঁটে গেছে, চারিদিক দিয়ে সে আটকায় গেছে, নাড়াচাড়া করার জায়গা নাই। তো তখন এই গোলকের ব্যাস, এই ব্যাসটা ভালো করে তাকান, ভালো করে তাকান তো, এই যে ব্যাস, এটাই কিন্তু ঘনকের এক বাহুর দৈর্ঘ্যের সমান, ঘনকের এক বাহুর দৈর্ঘ্যর সমান। গোলকের ব্যাস আর ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। গোলকের আয়তন কত? আচ্ছা গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে যেহেতু গোলকের ব্যাস 6, তাহলে ব্যাসার্ধ 3, তাহলে আমরা এখানে 3 কিউব লিখবো। তার মানে কি অঙ্কটা ঠিক হুবহু আগের অঙ্কটা না? হুবহু আগের অঙ্কটার মতো। তাহলে 3 কিউব, আমি যদি এই 3 আর 3 কিউব কাটাকাটি করি, তার মানে কি থাকবে? তার মানে কি থাকবে? 3 স্কোয়ার, তার মানে 9 থাকবে। কি থাকবে? 9। তাহলে 4 নং 36 পাই, 4 নং 36 পাই, তাহলে 36 পাই। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এইখানে যেই চিত্রটা দেওয়া, চিত্রের যেই তথ্য দেওয়া, এর আলোকে গোলকের আয়তনটা হবে 36 পাই। আচ্ছা এবার আমরা 18 নম্বর প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্নে বলছে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির বাক্সে একটি গোলক ঠিকভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত? এই জায়গাটার মধ্যে খুব 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 ভালো করে বোঝার আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করি। 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির বাক্স, আমি যদি বোঝানোর জন্য এরকম আমি একটা নিচ্ছি, তো 22 সেন্টিমিটার, এই যে এটা 22, এটা 22, এটা একটা ঘনক। একটি
যদি আপনারা বলেন এটা ঘনক কেন, এটা তো বর্গের মতো দেখা যাচ্ছে, আমি শুধু বোঝানোর জন্য, এই যে ঘনক তো এইটা, এই যে এটা হচ্ছে 22, হ্যাঁ এটা হচ্ছে 22, এটা বুঝাইতে চাইছে তারা। তো 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির একটা বাক্স, এটার ভিতর একটা গোলক ঠিকভাবে এঁটে যায়। গোলকটা একদম চারিদিক দিয়ে ভালো করে একদম আটকে গেছে, চারিদিক দিয়ে একদম ভালোভাবে আটকে গেছে। আচ্ছা, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত? এখন কথা হচ্ছে অনধিকৃত মানে কি? অনধিকৃত মানে হলো বাক্সের মধ্যে বল রাখার পরেও যেই জায়গাগুলো এখনো ফাঁকা আছে, বাক্সের মধ্যে বল যে রাখছেন, তাহলে বলটা যতটুকু, তাহলে বাক্সের ভিতরের ততটুকু জায়গা দখল হয়ে গেছে। বল রাখার সাথে সাথে বল তার নিজের যতটুকু আয়তন, তাহলে বাক্সের ভিতরের অতটুকু জায়গা দখল হয়ে গেছে, ওই বলের আন্ডারে চলে গেছে। যেই জায়গাগুলো এখনো বলের আন্ডারে যায় নাই, অর্থাৎ ঘনকের অধিকারেই আছে, ঘনকের আয়ত্তেই আছে, এখনো গোলকের অধিকারে সেটা যায় নাই। অনধিকৃত মানে এই জায়গাগুলো এখনো দখল করতে পারে নাই, ওই গোলকটা ওই জায়গাগুলো এখনো দখল করতে পারে নাই, অনধিকৃত, ঠিক আছে অংশ। তাহলে এখানের মধ্যে অনধিকৃত অংশ কোনটা? এই যে কর্নারগুলো, ওই ঘনকটার এই কর্নারগুলো হচ্ছে অনধিকৃত অংশ। এই যে কর্নারটা হচ্ছে অনধিকৃত অংশ। এখন আমাদের কাছে তারা জানতে চায় যে এই যে অনধিকৃত অংশ, যে আমি লাল কালার করলাম, যে এই অনধিকৃত অংশের আয়তনটা কত তোমরা জানাও। এটা আমরা কিভাবে করে বের করতে পারি? এটা আমাদেরকে বের করতে হবে গোলক আর ঘনক। যেহেতু এখানে গোলকটাকে ঘনকের ভিতরে রাখা হয়েছে, তার মানে ঘনক বড়। গোলক একটা বল, গোলক, তাকে যেহেতু ঘনকের ভিতরে রাখা হয়েছে, তার মানে ঘনকটা বড়, গোলকটা ছোট। আমরা করব কি, ঘনকের আয়তন বের করে সেখান থেকে গোলকের আয়তন বাদ দিয়ে দিব। ঘনকের আয়তন বের করে সেখান থেকে গোলকের আয়তন বাদ দিয়ে দিব। কেন? কারণ ঘনকের আয়তন বের করলাম, যখন আমি গোলকটাকে ঘনকের ভিতরে রাখছি, সাথে সাথে গোলক তার নিজের আয়তন যতটুকু ওই সমপরিমাণ জায়গা সে দখল করে ফেলছে। গোলকটাকে রাখার সাথে সাথে গোলকের সম আয়তন জায়গা সে দখল করে ফেলছে, বাকি জায়গাগুলো এখনো পড়ে রইছে। তাহলে আমি ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিলে বাকি জায়গাটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে ঘনকের আয়তন আর গোলকের আয়তন আমাদের দরকার। তো ঘনকের আয়তন থেকে গোলকের আয়তনটা আমরা বিয়োগ করে দিলেই ফলাফলটা আমরা পেয়ে যাব। তো আমরা যেই কাজটা করব, ঘনকের আয়তনের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য কিউব, এক বাহুর দৈর্ঘ্য কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্র। আর গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তো একটু এখন থেকে আমি একটু ক্যালকুলেশনটা একটু মুখে মুখে বলার চেষ্টা করি। ঘনকের আয়তন যখন বের করতে যাব, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য লাগবে। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত? 22। কত? 22। এক বাহুর দৈর্ঘ্য 22, তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 22। গোলকের আয়তন বের করতে গিয়ে সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? আমরা জানি যে যেই গোলকটা এই বাক্সের মধ্যে এঁটে গেছে, গোলকের ব্যাস হচ্ছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্যের সমান। তার মানে গোলকের ব্যাস 22, গোলকের ব্যাস 22, তাহলে ব্যাসার্ধ কত? অর্ধেক। 22-এর অর্ধেক হচ্ছে 11, তাহলে ব্যাসার্ধ 11, ব্যাসার্ধ 11। তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে, এই যে দেখেন আমরা এখানের মধ্যে যেই কাজটা করব সেটা হলো ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিব। আমরা যদি একটু এখানের মধ্যে লিখে দেখাই, চলেন এখানে একটু লিখে দেখাই, সেটা হচ্ছে ঘনকের আয়তন এক বাহুর দৈর্ঘ্য কিউব মাইনাস, আমরা এখন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর মানে 11, আর মানে 11 কিউব। তাহলে ঘনকের আয়তন এক বাহুর দৈর্ঘ্য কিউব মাইনাস গোলকের আয়তন 4/3 পাই ইন্টু আর কিউব। আচ্ছা, তো 22 কিউবে কত আসে? আমরা এখন একটু ক্যালকুলেটর করি। 22 ইন্টু 22 ইন্টু 22, 10,648, 10,648। এখানে 11 কিউবে কত আসে? 11 কিউব 11 11 11, তাহলে কত আসে? 1331, 1331। 1331কে 4 দিয়ে গুণ দেন, কারণ এই যে 11 কিউব মানে 1331, তাকে 4 দিয়ে গুণ দেন।
তাহলে যেই ফলাফলটা তাকে 4 দিয়ে গুণ দেন, তাহলে 5324। এবার তাকে ভাগ করেন 3 দিয়ে। দেখেন আমি ক্যালকুলেটরের মধ্যে সবকিছু করে ফেলি, শুধু লেখা কি দরকার। তাহলে আমি 11 কিউব করলাম, তাকে 4 দিয়ে গুণ দিলাম, এবার তাকে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব। তাহলে যেই ফলাফলটা আসছে তাকে আমি ভাগ করব 3 দিয়ে। একটা ফলাফল পাইছি, লেখার দরকার নেই, ফলাফল পাইছি। এবার তাকে আমরা গুণ করব পাইয়ের মান দ্বারা। যেই রেজাল্টটা বের হইছে প্রিয় শিক্ষার্থীরা, যেই রেজাল্টটা বের হইছে, এই রেজাল্টটা হচ্ছে 4/3 ইন্টু 11 কিউব, এটার রেজাল্ট 4/3 ইন্টু 11 কিউব, এটার রেজাল্ট বের হইছে মাত্র। এবার পাই অর্থাৎ 3.1416, এটা দ্বারা গুণ করেন। তাহলে আমরা গুণ করব 3.1416 দ্বারা, একটা রেজাল্ট পাইছি আমরা 5575.29। হ্যাঁ, 5575.29। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, এই যে 5575.29 এটা আমরা বিয়োগ করব কার থেকে, আমি একটু লিখি, 5575.29 এই সংখ্যা থেকে এটা বিয়োগ। তাহলে 10,648, 10,648 বিয়োগ 5575.29 কত হয়? 5072.71, 5072.71। আচ্ছা, 5072.71, 5072.71, 5072.71 খ নাম্বার অপশনে দেখা যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা? খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা ঘনকের এই ধরনের প্রশ্ন যখন আমাদেরকে দিবে, বলবে ঘনকের ভিতরে গোলকটা ভালো করে এঁটে গেছে, অনধিকৃত অংশের আয়তন বের করো। সিস্টেম কি? ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করব, ফলাফল বের হয়ে যাবে। তাহলে 5072.71 ঘন সেন্টিমিটার। এবার পরবর্তী প্রশ্নে যাই। একই প্রশ্ন 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, আগেরবার ব্যাস দেওয়া ছিল, এখন ব্যাসার্ধ বলছে। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি তাকে ডাবল করলে কি পাবো? ব্যাস। তাহলে ব্যাস কত? 12। আচ্ছা, যেই গোলকটা ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে গেছে, তাহলে গোলকের ব্যাসটাই হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। গোলকের ব্যাস এটাই হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে গোলকের ব্যাস হচ্ছে 12, তার মানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 12, তার মানে হবে 12 কিউব। 12 কিউব এটা ঘনকের আয়তন, বিয়োগ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 6, তাহলে 6 কিউব। এটা থেকে এটা বিয়োগ করলে ফলাফল আমাদের সামনে চলে আসবে। তাহলে এখন চলেন আমরা এখানে একটু লিখে করি। 12 কিউব বিয়োগ 4/3 পাই, এটা হচ্ছে 6 কিউব। আচ্ছা, 12 কিউবে কত আসে? 12 কিউব, তাই না? তো আমরা 12 কিউব, তাহলে 1728, 1728। আমরা এখানে কি করবো? একটু মুখে মুখে বলি। 6 কিউবে 216 হয়, 216কে 4 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ দিব। 216কে 4 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ দিব। তাহলে এই যে দেখেন 6 কিউব 216, তাকে আমরা গুণ করব 4 দিয়ে, ভাগ করব 3 দিয়ে, 288। এই 288 হচ্ছে যে 4/3 ইন্টু 6 কিউব, 4/3 ইন্টু 6 কিউব, এটার মান 288। এবার এই মানটাকে পাইয়ের মান দিয়ে গুণ করেন, গুণ 3.1416, তাহলে 904.78, 904.78। এটাই তো নাকি? এটাই তো, হ্যাঁ। ওকে, তাহলে এখন বিয়োগ করার পালা। তাহলে আমরা এখন বিয়োগ করি। 1728 বিয়োগ 904.78, তাহলে 823.22, 823.22। তাহলে 823.22 কোথায় আছে? 823.22 ঘন সেন্টিমিটার প্রায়, এটা গ নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। একই রকমের প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, যে একদম একই রকমের প্রশ্ন, কিন্তু এটা আরও বেশি সহজ। কীভাবে করে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। বাক্সটির ভিতরের আয়তন কত? অনধিকৃত আয়তন বলে নাই, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন এটা বলে নাই। যদি অনধিকৃত অংশের আয়তন বলতো, তাহলে ঘনকের আয়তন বিয়োগ গোলকের আয়তন, আমাদেরকে এটা বলছে।
আমাদেরকে বলছে বাক্সটির ভিতরের আয়তন কত। বাক্স মানে কি? ঘনক, মানে ঘনকের আয়তন জানতে চাইছে। ঘনকের আয়তন জানতে চাইছে। এখানে বলে নাই যে ঘনকের ভিতরে গোলক আছে, তাহলে কোন জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোর মান বলো, এটা বলে নাই। বলছে বাক্সের আয়তন বলো। তাহলে বাক্সের আয়তন কত? বাক্সের আয়তন কত? তাহলে বাক্সটা হচ্ছে ঘনক, ঘনকের আয়তন কত? তো ঘনকের আয়তন 1 বাহুর দৈর্ঘ্য কিউব। ঘনকের আয়তন 1 বাহুর দৈর্ঘ্য কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 3। ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য কত হবে? ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু গোলকটা ঘনকের ভিতরে ভালো করে এঁটে গেছে, তাহলে এই গোলকের ব্যাস হবে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য। গোলকের ব্যাস হবে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাস হবে 6, ব্যাস হবে 6, তাহলে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য 6। এবার তাকে কিউব করলে আমরা পেয়ে যাব ভিতরের আয়তন। তাহলে 6 কিউব মানে 216, 6 কিউব মানে 216। তাহলে 216 ক নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন, 6, 8 আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলে আর এর মান কত? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন কাচের বল, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন কাচের বল, আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন কাচের বল। এই 3টা কাচের বলকে গলিয়ে, 3টা এই কাচের বলকে গলিয়ে একত্র করে নতুন করে একটা বল বানানো হয়েছে, সেটার ব্যাসার্ধ 9, সেটার ব্যাসার্ধ 9। আমাদের কাছে তারা জানতে চায় এই আর এর মানটা কত। আমরা একটু বোঝার চেষ্টা করি। 3টি কাচের বল, এই কাচের বলটাকেও গলিয়ে ফেলা হয়েছে, এটাকেও গলিয়ে ফেলা হয়েছে, এটাকেও গলিয়ে ফেলা হয়েছে, 3টাকে গলিয়ে একত্র করে এবার নতুন করে একটা বল বানানো হয়েছে। আচ্ছা, 3টা বল একসাথে করে নতুন বল হয়েছে, তাহলে অবশ্যই সেটা বড় হবে। ইয়েস, আমরাও দেখতেছি সেটা আসলেই বড়, এদের সবার চাইতে এটার ব্যাসার্ধটা বেশি। আচ্ছা, তো আমাদেরকে বলল এই আর এর মানটা জানাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যখন এখানে বলল যে কাঁচের বলটিকে গলিয়ে ফেলা হয়েছে, গলিয়ে ফেলা মানে হচ্ছে আয়তনটাকে গলিয়ে ফেলা হয়েছে। গলিয়ে ফেলা মানে কি? এই কাঁচের বলের আয়তনটাকে গলিয়ে ফেলা হয়েছে। তাহলে আমরা যেই কাজটা করব, এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেই কাঁচের বলটা, তাইলে এটার আয়তন বের করব। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাঁচের বল, এটার আয়তন বের করব। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাঁচের বল, এটার আয়তন বের করব। যেহেতু তিনোটাকেই গলিয়ে ফেলা হয়েছে, গলিয়ে একত্র করে ফেলা হয়েছে, তাহলে তিনোটার আয়তনকে যোগ করব। এটার আয়তন, এটার আয়তন, এটার আয়তন একত্র হয়ে গেছে, কারণ তিনোটাকে গলিয়ে ফেলে একত্র করে ফেলছে, তারপরে নতুন বল হয়েছে, তার মানে তিনোটার আয়তন যোগ হবে, যোগ হবে। আচ্ছা, আমি যদি এইভাবে দেখাই যে এই হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কাচের বল, এটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বল, এটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বল। এই যে 6, এখানে 8, এখানে আর, তাহলে এইটাকে গলিয়ে ফেলছে, গলিয়ে ফেলছে, গলিয়ে ফেলছে, তাহলে 3টার আয়তন একত্র হয়ে নতুন একটা কাচের বল হয়েছে, সেটার ব্যাসার্ধ হচ্ছে 9। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এখন আসেন আমরা একটু নোটের মধ্যে যাই, এখানে আমরা লিখে দেখাই। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেই কাচের বল, সেটা তো একটা গোলক, তো গোলকের আয়তনটা কি হবে? 4/3 পাই আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধ কিউব, তাহলে 6 কিউব। যেই বলের গোলকের ব্যাসার্ধ 6, তার আয়তন এটা, প্লাস 4/3 পাই 8 কিউব। যেই গোলকের ব্যাসার্ধ 8, তার আয়তন এটা, 4/3 পাই আর কিউব। যেই গোলকের ব্যাসার্ধ আর, তার আয়তন এটা। এই 3টা আয়তন একত্রিত হয়ে এখন হবে 4/3 পাই 9 কিউব। ঠিক আছে, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, আমরা 4/3 পাই, 4/3 পাই বারে বারে দেখতেছি, আমরা কমন নিতে পারি। 4/3 পাই কমন নিলাম, তাহলে 6 কিউব, 8 কিউব, আর কিউব, 4/3 পাই 9 কিউব। 4/3 পাই উভয় পক্ষ থেকে বাদ। আমরা এখন যে কাজটা করতে পারি, আর কিউব, আমরা দেখেন 6 কিউব 8 কিউব একত্রিত করে ফেলবো।
6 কিউব আমরা যদি একটু লিখেই দেখাই, এখানে একটু লিখেই দেখাই, 6 কিউব মান 216, 8 কিউব 512, আর কিউব আমি তো আর এর মান জানি না, 9 কিউব 729। এখন কি হবে, আর কিউব 729 বিয়োগ 216 বিয়োগ 512, 729 থেকে এদেরকে বাদ দিতে হবে, 729 বিয়োগ 216 বিয়োগ 512, 1 কত আসে 1, তাহলে আর কিউব ইকুয়াল টু 1। এবার আমরা যদি আর কিউব 1কে বলি 1 কিউব, কোনো সমস্যা নাই, 1 কিউব মানে 1ই, উভয় পক্ষ থেকে কিউব বাদ, আর এর মান 1, আর এর মান কত 1। এই যে আমি এত জিনিসগুলো লিখে লিখে করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু আপনারা যখন নিজে নিজে করতে যাবেন তখন কিন্তু খুব দ্রুত গতিতে এটার রেজাল্ট বের হয়ে যাবে, তখন খুব দ্রুত গতিতে এটার রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আর এর মান হচ্ছে 1, আর এর মান কত 1, তাহলে আর এর মান হচ্ছে 1। তা আমরা দেখতেছি এই 1 সেন্টিমিটার এটা ঘ নাম্বার অপশনে রয়েছে, তাহলে আর এর মান কত 1 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম, এই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে।